সম্মানিত লার্নার্স, ভিউয়ার্স, হোপ ইউ আর ওয়েল বাই দি গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ বিদেশ যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমি আলোচনা করব রিটেন অ্যান্ড স্পোকেন ইংলিশ পার্ট 1। রিটেন অ্যান্ড স্পোকেন ইংলিশের পার্ট 1-এর আজকে আমি 7টা সংক্ষিপ্ত শর্ট সেন্টেন্স নিয়ে আলোচনা করব। যে সেন্টেন্সগুলো আপনি যদি জানেন তাহলে আপনি বাড়িতে বসে অনর্গলভাবে ইংরেজি বলতে পারবেন। আশা করি আপনারা যারা এই ভিডিওটি ক্লিক করেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। আশা করি সাথেই থাকবেন। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, ইংলিশ টিচিং স্কুল, দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে ভবিষ্যতে কোনো ভিডিও আপলোড দিলে তার নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে চলে যায়। তো ডিয়ার লার্নার্স, চলুন শুরু করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন রিটেন অ্যান্ড স্পোকেন ইংলিশ পার্ট 1। এখানে থেকে আজকে আমরা আলোচনা করব। দেখেন, আমি প্রথমে লিখে রেখেছি আই, ইউ, উই, দে এবং অক্সিলারি হিসেবে লিখে রেখেছি এম, ইজ, আর। আমরা প্র্যাকটিস করব, একটা সেন্টেন্স বিভিন্নভাবে প্র্যাকটিস করব। যেমন প্রথমেই আমি যে সংক্ষিপ্ত একটা সেন্টেন্স লিখে রেখেছি সেটা হচ্ছে আই এম রেডি। আর ইউ রেডি ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, টু লার্ন ইংলিশ? চলুন শুরু করা যাক। আই এম রেডি মানে কি? আমি প্রস্তুত। এখন যদি এখানে আমরা ব্যবহার করি ইউ বা উই বা দে, তাহলে কি হবে? তাহলে আমরা একটা সেন্টেন্সকে অন্তত 4 ভাগে পড়ব। আই এম রেডি, আমি প্রস্তুত। ইউ আর রেডি, তুমি প্রস্তুত। উই আর রেডি, আমরা প্রস্তুত। দে আর রেডি, তারা প্রস্তুত। এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স অন্তত 4 ভাবে পড়ব। তাহলে কি হলো, আমাদের যে ক্রিয়েটিভিটি, একটা সেন্টেন্স বিভিন্নভাবে পড়ার, জানার, বোঝার এবং বলার যে একটা স্কিল, সেটা কিন্তু আমরা খুব সহজেই অর্জন করতে পারবো। একইভাবে যদি আমরা এখন বলি যে আই হোপ সো, আমিও তাই আশা করি। আই হোপ সো অর্থ কি? আমিও তাই আশা করি। তাহলে এখন যদি এখানে বলা যায় যে ইউ হোপ সো, তাহলে কি হবে? তুমিও তাই আশা করো। উই হোপ সো, তাহলে কি হবে? আমরাও তাই আশা করি। এরপর যদি বলা হয় যে দে হোপ সো, তাহলে কি হবে? তারাও তাই আশা করে। তাহলে খুব সুন্দরভাবে দেখেন, আমরা এই 2টা সেন্টেন্স দিয়ে কিন্তু অন্তত 8টা সেন্টেন্স তৈরি করে ফেলেছি। এরপরে 3 নম্বর যেটা আছে আই অ্যাম ইউজ টু ইট মানে কি? মানে হচ্ছে আমি এতে অভ্যস্ত। অর্থাৎ আপনি কোনো একটা কাজ করেন, সেই কাজে কিন্তু আপনি অভ্যস্ত হয়ে গেছেন। তাহলে এখানে যদি আমরা আই অ্যাম ইউজ টু ইটকে বিভিন্নভাবে ব্যবহার করতে চাই, তাহলে কি করব? ইউ যদি দিই তাহলে আমরা কি করব? ইউ আর ইউজ টু ইট, তার মানে কি? তুমি এতে অভ্যস্ত। যদি আমরা উই দিই তাহলে কি হবে? উই আর ইউজ টু ইট। এখানে যখন আমরা উই ব্যবহার করবো তখন কি ব্যবহার করব? আর। তাহলে উই আর ইউজ টু ইট, আমরা এতে অভ্যস্ত। যদি দে দিয়ে ব্যবহার করি তাহলে কি হবে? দে আর ইউজ টু ইট, তারা এতে অভ্যস্ত। তাহলে এটা দিয়ে আমরা ঠিক 4টা সেন্টেন্স তৈরি করলাম। এরপরে দেখেন 4 নম্বরে যেটা আমি লিখেছি সেটা হচ্ছে আই ফিল মাচ বেটার টুডে। আই ফিল মাচ বেটার টুডে মানে কি? আমি আজ অনেক ভালো বোধ করছি। আমি আজ অনেক ভালো বোধ করছি। এটাকে যদি আমরা অন্য দিয়ে পড়ি যে ইউ দিই যদি, তাহলে কি হবে? ইউ ফিল মাচ বেটার টুডে, তাহলে কি হবে? আমি জায়গায় আজকে এবার হবে তুমি আজ অনেক ভালো বোধ করছো। একইভাবে যদি উই দিই তাহলে কি হবে? উই ফিল মাচ বেটার টুডে, আমরা আজ অনেক ভালো বোধ করছি। যদি দে দিই তাহলে কি হবে? দে ফিল মাচ বেটার টুডে, তারা আজ অনেক ভালো বোধ করছে। তাহলে ভালো করে খেয়াল করেন ডিয়ার লার্নার্স এন্ড ভিউয়ার্স, আমরা এই সেন্টেন্সগুলো যদি প্র্যাকটিস করি, একটা দিয়ে 4টা করে অন্তত যদি সেন্টেন্স আমরা প্র্যাকটিস করি, এই সেন্টেন্সগুলো যদি আমাদের আয়ত্ত থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বাড়িতে বা বিভিন্ন জায়গায় ইংরেজি বলতে পারবো এবং শিখতেও পারবো। এরপরে আমরা দেখি কি লিখেছি। 5 নম্বর আছে আই কান্ট ওয়েট মোর মানে কি? মানে হচ্ছে বাংলাটা আমি আর অপেক্ষা করতে পারবো না।
এখন এখানে আই ছিল তাই হলো আমি। এখন যদি আমরা এটা দিতে হলে কি হবে, ইউ কান্ট ওয়েট ফর, তুমি আর অপেক্ষা করতে পারবে না। এরপরে যদি উই দিতে হলে কি হবে, উই কান্ট ওয়েট মোর, আমরা আর অপেক্ষা করতে পারবো না। দে দিলে কি হবে, দে কান্ট ওয়েট মোর, তারা আর অপেক্ষা করতে পারবে না। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে কিন্তু আমরা একটা দিয়ে অন্তত 4 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারছি। এই সেন্টেন্সগুলো যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু খুব সহজে আমরা অনার্গল ভাবে ইংরেজিতে স্পিকিং করতে পারবো। আশা করি আপনারা অবশ্যই এগুলা সেন্টেন্সগুলো মনে রাখবেন, পড়বেন, বারবার প্র্যাকটিস করবেন। আমি যেভাবে প্র্যাকটিস করলাম সেভাবে প্র্যাকটিস করবেন, তাহলে এটা আপনাদের অনেক কাজে লাগবে। এরপরে আমরা দেখব 6 নম্বর কি আছে, নাম্বার 6, আই অ্যাম হ্যাভিং ফান, মানে কি আমি মজা পাচ্ছি। আই এম হ্যাভিং ফান, আমি মজা পাচ্ছি। তাহলে আই এর জায়গাতে যদি আমরা এখন দিই ইউ, তাহলে কি হবে, ইউ এর সাথে হবে আর, ইউ আর হ্যাভিং ফান, তুমি মজা পাচ্ছ। যদি উই দিই তাহলে কি হবে, উই আর হ্যাভিং ফান, আমরা মজা পাচ্ছি। যদি এখানে আমরা দে দিই তাহলে কি হবে, দে এর সাথে হবে আর, তাহলে দে আর হ্যাভিং ফান, তারা মজা পাচ্ছে। একইভাবে 7 নম্বরে আমরা দেখব কি আছে। 7 নম্বরে আছে আই অ্যাম লিভিং, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তাহলে এখন আমরা যদি আয়ের জায়গাতে ইউ দিই তাহলে কি হবে, ইউ এর সাথে হবে আর, তাহলে ইউ আর লিভিং, তুমি চলে যাচ্ছ। যদি উই দিই তাহলে কি হবে, উই আর লিভিং, আমরা চলে যাচ্ছি। যদি দে দিই তাহলে কি হবে, দে আর লিভিং, তারা চলে যাচ্ছে। তাহলে একটা সেন্টেন্সকে আমরা অন্তত 4 ভাবে পড়বো এবং শিখবো এবং এগুলা প্র্যাকটিস করবো, তাহলে আমাদের কিন্তু অনেক উপকার হবে। এবং আমি বিশ্বাস করি যে এগুলা আপনার যদি আয়ত্ত থাকে তাহলে ইংরেজি বলার ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে, স্পিকিং এবং রিটেন ক্ষেত্রে অবশ্যই এটা অনেক কাজে লাগবে। এরপরে 8 নম্বরে যেটা আছে, এম আই শিওর, আমি কি নিশ্চিত। কি বলছে, এম আই শিওর, আমি কি নিশ্চিত। এটাকে যদি আমরা এখন ইউ দিয়ে পড়ি তাহলে কি হবে, ইউ যেহেতু দিব তখন আমাদেরকে এখানে দিতে হবে আর, আর ইউ শিওর, তখন আমরা কি বলবো, তুমি কি নিশ্চিত। যখন দিব উই তাহলে কি হবে, আর উই শিওর, আমরা কি নিশ্চিত। দে দিলে তখন কি হবে, আর দে শিওর, তারা কি নিশ্চিত। এই যে আমরা বললাম, পড়লাম, এইভাবে যদি আমরা সেন্টেন্সগুলো প্র্যাকটিস করি, একটা দিয়ে বেশ কিছু সেন্টেন্স তৈরি করে নিজেদের মতো করে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা অনার্গল ভাবে ইংরেজি বলতে শিখব। এখন আমি পাশে কিছু শব্দ লিখে রেখেছি, দেখেন। এই শব্দগুলো কিন্তু আপনার ঠোঁটস্থ থাকতে হবে, মুখস্থ ঠোঁটস্থ থাকতে হবে। যেমন প্রথমে আমি শব্দ একটা লিখেছি যে অ্যাবসলিউট নট, মানে কি একেবারেই না। কাম হিয়ার, এখানে এসো। গো দেয়ার, সেখানে যাও। কুল ডাউন অথবা কাম কোয়াইট, শান্ত হও। ডু ইট ফাস্ট, এটা দ্রুত করো। গো অ্যাহেড, এগিয়ে যাও। গুড লাক, শুভ কামনা। হাউ মাচ, কত। তাহলে এই যে সংক্ষিপ্ত কিছু শব্দ আমরা এখানে লিখছি বা সেন্টেন্স সংক্ষিপ্ত, এই সেন্টেন্সগুলো শব্দগুলো কিন্তু অনার্গল ইংরেজি বলার ক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে। তো আশা করবে যে এগুলো আপনারা অবশ্যই শিখবেন। এরপরে আমরা আরো কিছু সেন্টেন্স নিয়ে প্র্যাকটিস করব। চলুন সেই সেন্টেন্সগুলো নিয়ে প্র্যাকটিস করা যাক। সো ডিয়ার লার্নার্স, এর আগে আমরা নাম্বার 8 পর্যন্ত প্র্যাকটিস করছিলাম, এবার আমরা তারপরে থেকে প্র্যাকটিস করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকে তারপরে নাম্বার 9 থেকে কি কি আছে। প্রথমে আমি লিখছি যে ক্যান আই ডু ইট, মানে কি আমি কি এটা করতে পারি। তাহলে আমরা যদি এখন ইউ দিয়ে দিই তাহলে কি হবে, ক্যান ইউ ডু ইট, তুমি কি এটা করতে পারো। উই দিয়ে দিলে কি হবে, ক্যান উই ডু ইট, আমরা কি এটা করতে পারি। তারপরে যদি আমরা দে দিয়ে করি তাহলে কি হবে, ক্যান দে ডু ইট, তারা কি এটা করতে পারে। এরপরে 10 নম্বরে যেটা দেয়া আছে, ডু আই নো হিম বা হার, ছেলে হলে হিম, মেয়ে হলে হার। তাহলে আমি কি লিখছি বাংলায়, আমি কি তাকে চিনি, অর্থাৎ পরিচিত কিনা, জানি কিনা। তাহলে যদি এটা আমরা এখন ইউ দিয়ে করি তাহলে কি হবে, ডু ইউ নো হিম বা হার, তুমি কি তাকে চেনো। তারপর যদি আমরা উই দিয়ে করি তাহলে কি হবে, ডু উই নো হিম বা হার, আমরা কি তাকে চিনি। তারপরে দে দিয়ে প্র্যাকটিস করলে কি হবে, ডু দে নো হিম হার,
তারা কি তাকে চেনে। একইভাবে আমরা প্র্যাকটিস করব 11 নম্বর, খেয়াল করে ভালো করে। ডু আই থিঙ্ক সো, আমি কি তাই মনে করি। এটাকে যদি আমরা ইউ দিয়ে ব্যবহার করি তাহলে কি হবে, ডু ইউ থিঙ্ক সো, তুমি কি তাই মনে করো। যদি উই দিয়ে ব্যবহার করি তাহলে কি হবে, ডু উই থিঙ্ক সো, আমরা কি তাই মনে করি। যদি আমরা দে দিয়ে ব্যবহার করি তাহলে কি হবে, ডু দে থিঙ্ক সো, তারা কি তাই মনে করে। এই হলো আমরা 11 নম্বর পর্যন্ত প্র্যাকটিস করলাম, অর্থাৎ আমরা এখন পর্যন্ত প্রায় 4, 11, 44টা সেন্টেন্স কিন্তু শিখে গিয়েছি। আরো কিছু আমরা শর্টকাটে শব্দ শিখেছি। এবার 12 নম্বরে আমরা দেখি কি আছে, ডু আই আন্ডারস্ট্যান্ড, আমি কি বুঝতে পেরেছি। এটাকে যদি আমরা এখন ইউ দিয়ে করি তাহলে কি হবে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পেরেছো। যদি উই দিয়ে করি তাহলে কি হবে, ডু উই আন্ডারস্ট্যান্ড, আমরা কি বুঝতে পেরেছি। যদি দে দিয়ে করি তাহলে কি হবে, ডু দে আন্ডারস্ট্যান্ড, তারা কি বুঝতে পেরেছে। একইভাবে আমরা প্র্যাকটিস করব আবার 13 নম্বর। তো 13 নম্বরে কিন্তু আমরা সাবজেক্টিভ ফর্ম দিয়ে ব্যবহার করতে পারবো না, 13 নম্বর যেহেতু অবজেক্টিভ ফর্ম আছে সেই জন্য অবজেক্টিভ ফর্ম দিয়ে ব্যবহার করতে হবে। যেমন এখানে দেওয়া আছে গিভ মি এ হ্যান্ড, মানে কি আমাকে সাহায্য করো। তাহলে এখন আমরা কি করতে পারি, গিভ মি এর জায়গাতে হিম দিতে পারি, গিভ হিম এ হ্যান্ড, তাকে সাহায্য করো। আমরা দিতে পারি গিভ আস এ হ্যান্ড, আমাদেরকে সাহায্য করো। আমরা দিতে পারি গিভ দেম এ হ্যান্ড, তাদেরকে সাহায্য করো। এরপর আমরা এখানে যাই 14 নম্বরে দেওয়া আছে। 14 নম্বরে আমি লিখেছি যে আই হ্যাভ টু গো নাও, তার মানে কি, মানেটা হচ্ছে যে আমাকে এখন যেতে হবে। তাহলে এখানে যদি আমরা ব্যবহার করি যে ইউ হ্যাভ টু গো নাও, তোমাকে এখন যেতে হবে। উই হ্যাভ টু গো নাও, আমাদেরকে এখন যেতে হবে। দে হ্যাভ টু গো নাও, তাদেরকে এখন যেতে হবে। এরপরে 15 নম্বরে যেটা দেওয়া আছে যে আই এম সো সো, মানে কি আমি মোটামুটি আছি। তাহলে এখানে যদি আমরা একইভাবে সাবজেক্ট চেঞ্জ করে দিই, যে আই এর জায়গাতে যদি দিই যে ইউ আর সো সো, তুমি মোটামুটি আছো। তারপর আমরা যদি ব্যবহার করি যে উই আর সো সো, আমরা মোটামুটি আছি। যদি দে ব্যবহার করি তাহলে কি হবে, দে আর সো সো, তারা মোটামুটি আছে। এই যে সেন্টেন্সগুলো আমরা 15টা করলাম, 15টাতে আমরা 4টা করে প্র্যাকটিস করে 4, 15, 60টা কিন্তু শিখে গেলাম। এই 60টা সেন্টেন্স যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু স্পিকিং এবং রিটেনের ক্ষেত্রে এটা অনেকটাই আমাদের জন্য হেল্পফুল হবে। এরপরে আমি নিচে আরো কয়েকটা শব্দ সেন্টেন্স লিখেছি। ডোন্ট মেক মিস্টেক, ভুল করো না। এরপরে কি, ডোন্ট ডু ইট এগেন, পুনরায় এটা করো না। এরপরে ডোন্ট মেক এ নয়েজ, শব্দ করো না। তাহলে সুপ্রিয় লার্নার্স, আপনারা বুঝতে পারছেন যে শর্ট যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে অনেক বেশি হেল্পফুল হবে। তো আশা করি আপনারা এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, চর্চা করবেন, আর লাইক এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।